নমস্কার, আপনারা শুনছেন সাহিত্যম। আমাদের আজকের পরিবেশনায় শিবরাম চক্রবর্তীর লেখা হর্ষবর্ধনের হজম হয় না, গল্প পাঠে তনয় ঘোষ এবং মধুরিমা বিশ্বাস। গল্পের সূত্রধার আমি কুণাল কারক, সাউন্ড এডিটিং এবং সমগ্র পরিচালনায় অর্চিত মা। শুরু হচ্ছে হর্ষবর্ধনের হজম হয় না। ঘুম থেকে উঠেই হর্ষবর্ধনের আমন্ত্রণটা পেলাম, কিন্তু তেমন সৃষ্ট হতে পারলাম না যেন। কেননা কানাঘুষোয় শুনেছিলাম যে গোবর্ধনী এসেছিল নেমন্তন্ন করতে। ব্যাপার কি হে, তোমাদের কারো জন্মদিন টিন নাকি আজ? না মশাই। তবে কি বৌদির বিয়ে নাকি? সে আবার কি, বৌদির বিয়ে তো কবেই হয়ে গেছে, দাদার সঙ্গেই হয়েছে তো। আহা, সে কথা বলছি কি, আমি শুধরে নিই কথাটা। তা কি আমি আর জানি নে, দিদিস আর বর্ন বাট বৌদিস মেয়ের বলে আমার মেইজি বার করি। জন্মসূত্রেই আমরা দিদিদের পাই, কিন্তু বৌদি পেতে হলে দাদার বিয়ে দিতে হয়। দাদা বিয়ে করলে তবেই না আমাদের বৌদি মেলে। আমি তা বলিনি, আমি বলেছি যে বৌদির বিয়ের মানে তোমার বৌদির বিবাহ তিথির উৎসব নাকি আজ, তাই আমি জানতে চাইছিলাম। অবশ্যই সেটাকে তোমার দাদারও বিয়ের দিনের পর্ব বলা যায় না। তেমন কিছু কাণ্ড নয়, এমনি আপনাকে খেতে ডেকেছেন দাদা। দুপুরের খাওয়াটা আমাদের ওখানে সারবেন আজকে। তা বেশ, আমি বললাম, আর ভাবলাম আরও বেশ হলো সকালের খাওয়াটা না খেলেই চলবে আজ। পয়সাটাও বেঁচে গেল, আর খিদেটাকেও বেশ জাগিয়ে তোলা যাবে। দুপুরেই ভুরিভোজের ডবল ডোজে সুদে আসলে উসুল হয়ে যাবে সব। তা কি বাজার হয়েছে বলো তো? বাজারে গেছিলে কি আজ, তুমিই না তোমার দাদা? ভুরিভোজের গোড়াগুড়ির থেকে এগুলোই আমার অভিলাষ। বাজার কিসে, বাজারে কেউ যায় না আজকাল, বাজার মুখই হয় না কেউ। বলো কি হে, কারণ? কারণ দাদার কিছুই আর হজম হয় না আজকাল। কবরেজ কিন্তু বলেছে যে অগ্নিমান্দ, তা সে গড় হজম বা অগ্নিমান্দ যাই হোক না, কিছু খেতে দিচ্ছে না দাদাকে এখন। না কবরেজ না বৌদি, কেবল ভাস্কর লবণ খেয়ে খেয়ে রয়েছে আমার দাদা, আর কি একটা যেন হজমি গুলি। শুনে আমায় চমকাতে হয়, তাহলে গুজবটা যা শুনেছি নেহাত মিথ্যে নয়। হ্যাঁ, কবরেজ বলেছে যে গান্ডে পিণ্ডে গিলে গিলেই নানা রকম খাদ্য খেয়েই নাকি এই শক্ত ব্যামোটা দাঁড়িয়েছে। এখন সব খাওয়া দাওয়া বন্ধ তাই। তাহলে তোমার দাদা কিচ্ছুটি খাবেন না? আর আমি তাহলে এমতো অবস্থায় কি খুব ঠিক হবে? মানে গিয়ে খাওয়াটা ভেবে দেখো, যাওয়াটা, তারপর বলছো যে বাজারও বিশেষ কিছু হয়নি কো। না না, বৌদি নিশ্চয়ই আপনার জন্য কিছু আনাবেন, আলাদা করে বানাবেন নিশ্চয়ই কিছু। কিন্তু তাহলেও, বলতে গিয়েও বলতে আমার বাধে। তাহলেও দৃশ্যটা তেমন হর্ষজনক নয়। হর্ষবর্ধন কিছুটি খাবেন না, আর আমি তার সামনে বসে মাছ, মাংস, দই, রাবড়ি, পায়েস, পিস্টক ইত্যাদির স্টক ক্লিয়ার করব, বসে বসে গিলতে থাকব। দেখতে তেমন যেন সুচারু নয়, হর্ষবর্ধক তো নয়ই। আরও খারাপ লাগলো এই ভেবে যে হর্ষবর্ধন খাওয়ার ব্যাপারে সবচেয়ে সহর্ষ। নিজে যেমন খেতে চান নানান রকম, তেমনি খাওয়াতে চান অপরকে। সেই তিনি নাকি দাঁতে কুটোটি না দিয়ে পড়ে রয়েছেন। এর চেয়ে রোমহর্ষক আর কিছু হতেই পারে না। কিন্তু করেও গেলাম শেষ পর্যন্ত। আমাকে দেখেই উল্লসিত হয়ে উঠলেন হর্ষবর্ধন। এই যে আপনি এসেছেন, এসে গেছেন ঠিক সময়। কেউ লোককে দেখলে কোন খাইয়ের না আনন্দ হয়। বৌদির সঙ্গে একটু কথা কয়ে আসি বলে আমি স্টান রান্নাঘরের দিকে পা বাড়াই। ছিঁচকাঁদুনের ঝোঁক যেমন কান্নার দিকে, চোরের মন বোঁচকার দিকে, তেমনি
আমায় টানে স্বভাবতই রান্নাঘরের পানে খাবারের খোঁজ খবরে। হর্ষবর্ধনও এলেন আমার পিছু পিছু। কি রেখেছেন বৌদি আজ? কি আর রাঁধবো ঠাকুরপো, উনি তো গাঁদাল পাতাল ঝোল আর পুরনো চালের চারটি ভাত ছাড়া কিচ্ছু খান না। কবরেজের নিয়ম সেই রকম, তাই রেঁধেছি আজ ডবল করে। ডবল করে কেন? ও, গোবরাও তাই খাচ্ছে বুঝি দাদার পদঙ্ক অনুসরণ করে? পেটের অসুখ না হলেও খাচ্ছে? খেলে তো বাঁচতুম, তাহলে কোনোদিন আর পেটের অসুখ করতো না ওর। পেটের অসুখ হলে খাওয়ার চাইতে না হতেই তাই খাওয়াটা কি আরো ভালো নয় ভাই? ওকে তো বোঝাচ্ছি এত করে, তোর দাদার মতন বাইরে গিলে ব্যারাম বাঁধাবি কোন দিন, কিন্তু শুনছে কি, ও একদম বাড়িতে খায় না আজকাল। বাইরে কোথায় কোন হোটেল টোটেল থেকে খেয়ে আসে নাকি। আর আপনি আপনি তো এই গাঁদাল। না, আমি দিদির বাড়ি খাই গিয়ে। যেদিন থেকে ওর অসুখ করেছে, দিদি বলেছে আমার বাড়িতেই খেয়ে যাবি, যা হয় চারটি খাবি এসে। তাহলে ডবল রেখেছেন কেন? কেন আবার, ওর আর আপনার দুজনের জন্যই রেঁধেছি তো। শুনে আমার মাথায় যেন বাজ পড়ে। কিন্তু আমার তো কোনো পেটের অসুখ করেনি বৌদি, কখনো করে না, কুসমিন কালেও নয়। ব্যারাম হবার আগেই সারানো ভালো নয় কি ভাই? রোগ হলে তো হয়েই গেল, যাতে না হয় তার চেষ্টা করাই কি উচিত নয় আমাদের? কভারেজের ব্যবস্থাটা তো বেশ ভালো বলেই বোধ হচ্ছে আমার। তা তো হবেই, এক গাঁদা রাঁধতে হচ্ছে না তোমায়, আর এদিকে এক গাঁদাল পাতার ঝোল আর ভাত গিলে গিলে হাড় গিলে চেহারা হয়ে গেল আমার। সত্যি হাড়ে বাতাস লেগেছে আমার। রাত দিন রান্নাঘরের হাঁড়ি ঠেলা আর নানান খানা রান্নার হাঙ্গামা মিটে গেছে সব। ভালোই হয়েছে একরকম। আর বলতে কি বলতে নেই, যে দেখো ওর দিকে, এই খেয়ে চেহারাটা কি কিছু খারাপ হচ্ছে তোমার দাদার? তারপর মনে হলো ও টাকা যেমন অগাধ, শরীরের পাঁজিও তেমনি গাদা খানেক। ওই পুঞ্জীভূত দেহের থেকে ওর ব্যাংক ব্যালেন্সের মতোই, অল্প বিস্তর খসে গেলে টের পাওয়ার জো নেই কিছু। সমুদ্র থেকে 2 কলসি জল তুললেই কি আর তাতে ফেললেই বাকি। চলুন একটু ঘুরে ফিরে আসা যাক, খিদেটা একটু চাগিয়ে আনি গে। খিদেটাকে চাগার দিয়ে আনা যাক। এসেই তো সেই এক গাদা গাঁদাল পাতা ঝোল নিয়ে বসতে হবে। চলুন খানিক ময়দানের হাওয়া খেয়ে আসি। পথে যেতে যেতে সুর ভাঁজতে লাগলেন তিনি। টের পেলাম না গান না কান্নাই বলা যায় একরকম। মহাকাব্য ফেঁদেছেন হর্ষবর্ধন। আওয়াজটা স্পষ্ট হতে খিদের জ্বালায় বুঝি তিনি আওড়াচ্ছেন। স্পষ্ট আমি শুনলাম, পেটের বড় জ্বালা, তুই হাত পা লটর পটর, কর্ণে ধরে তালা। উৎকণ্ঠ হয়ে আমি শুনলাম, তারপর তাকে শুধালাম, তার মানে? চলুন না, আপনি টের পাবেন এক্ষুনি। আপনাকে কেমন লটর পটর খাওয়াবো। সে আবার কি? না, কোথাও গিয়ে লটপটানি খেতে, লটপট করতে আমি রাজি নই। করতে না মশাই, খেতে হয়। লটপট এরকমের খাবার এক পাইস হোটেলে খাইয়ে থাকে, সেখানেই যাচ্ছি আমরা। অলিগলি পেরিয়ে আমাকে নিয়ে উঠলেন এক পাইস হোটেলে। দুজনে ভেতরে গিয়ে বসলাম এক ধারে লম্বা টেবিলে, একাধারে টেবিল, বেঞ্চিও বলা যায় এটাকে, ঠিক স্কুলে যেমনটি থাকে। নামে পায়েস হোটেল মশাই, কিন্তু পয়সার কিছু মেলে না আর আজকাল। টাকার কারবার সব। মাছের টুকরোই বলুন আর মাংসের টুকরোই বলুন, সব 1 টাকা করে দাম। কোন কালে কেবল পাইসে মিলতো খোদাই জানেন। পুরো 1 প্লেট ভাতের দামও এখানে 1 টাকা। যে দেখুন না খাদ্য তালিকার দিকে, ওই তো টাঙানো রয়েছে সামনেই। দেখলাম সত্যি মাছ ভাজা, মাছের ঝোল, মাছের কালিয়া, দমকারি, মাংসের প্লেট, রকমারি খাদ্য থরে থরে সাজানো। চকখড়ির দামে কেউ 1 টাকার কম যায় না। আরও দেখলাম কলকাতায় বাজারে মাছের তাল না পাওয়া গেলেও এখানে তাদের বিরাট সম্মেলনী। পাবদা মাছ,
ট্যাংরা মাছ, রুই মাছ, ভেটকি মাছ, ইলিশ মাছ, গলদা চিংড়ি, আর মাছ, আরও কত কি মাছ তার ইয়াত্তা নেই। কোপ্তা কাবাব সব মিলিয়ে এক পেল্লায় ভোজন মা। ঝাল, ঝোল, কালিয়া, কোরমা, কোপ পর্ব, ভোজ্য পর্ব তো বলা যায়। পয়সায় কুলোয় না মশাই, পয়সা দিয়ে কিছু মেলে না এখানে। রুপিয়া ফেলে খেতে হয় সব কিছু। ওই যে লোকটি দেখছেন বসে আছেন কাউন্টারে, উনি এই হোটেলের মালিক। অনেক টাকার মালিক মশাই, দেখলে চেনবার জো নেই। বসে বসে রুপিয়া গুনছেন খালি। বহু রুপিয়া বলুন তাহলে। পয়সায় কুলোবে না বলে 100 টাকার নোট কানা এনেছি, সব টাকাটাই উড়িয়ে দিয়ে যাব। তার কমে ভালো খাওয়া হয় না আজকের দিনে। বলে কি লোকটা? এর না অগ্নিমান্দ? কিচ্ছুটি নাকি হজম হয় না কো? খালি গাঁদাল পাতার ঝোল আর ভাত বরাদ্দ। না খেয়ে খেয়ে মাথা খারাপ হয়ে গেছে নিশ্চয়ই, তাই হন্যে হয়ে পাগলের মতন এই খাদ্যের অরণ্যে এসে ঢুকেছে। ভেবেছিলাম খাবারের লিস্ট দেখে ঘ্রাণেনও অর্ধভোজন সেরে হৃষ্ট হয়ে ফিরে যাবে, কিন্তু না, পরক্ষণেই ভুল ভাঙল আমার। দুম করে তিনি হুকুম দিয়ে বসলেন। 2 থালা ভাত, সবচেয়ে সরেস চালের, আর যত রকমের ভাজাভুজি আছে সব, সেই সঙ্গে 2 পিস করে মাছ ভাজা, পোনা মাছ, ইলিশ মাছ, ভেটকি মাছ, প্রত্যেকটার ভাজা। আর যা যা মাছ ভাজা আছে দিতে পারে। ভাতের সঙ্গে মাখন চাই এবং পাতি নেবু 2 পিস করে। এসে গেল সব একে একে। বসে গেলাম খেতে। আলু, পটল, বেগুন, উচ্ছে ইত্যাদির ভাজাভুজির সহযোগে মাখন মাখানো গরম ভাত। মাছ ভাজাগুলির সঙ্গে খেতে যা খাসা লাগলো, দুজনে মিলে সাবার করতে লাগা গেল। একটু না, এগুলোতেই হর্ষবর্ধনের ফরমাস আবার। ইহা আসুন, রুই মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি আর মাগুর মাছের ঝোল ডবল ডবল। এসে গেল চাইতে না চাইতেই। খানিক বাদেই হাঁকলেন উনি আবার। দই মিষ্টি সব রেডি আছে তো? কথায় বলে মধুর এনো সমাবয়েত। এরপর তো গঙ্গা যমুনা, এর পরেরটা কই? ওর তলব সব ডবল ডবল। প্রতিকায় কই মাছ এসে পড়লো পাতে, তার এক পিঠ ছাল, অপর পিঠ অম্বল। সেই গঙ্গা যমুনা বেশিক্ষণ প্রবাহিত হতে পেল না, উঠে গেল পাতে পড়তে না পড়তেই। এবার আনুন সেই ইলিশ মাছের ইলাহি। ইলাহি কি আবার? ইলাহি মানে আমার যৎ সামান্য বিদ্যায় মালয়ে উঠতে না পেরে বাধ্য হয়ে শুধাতে হলো ওনাকে। ইলাহি কারবার ওরা জানে। ওর মানে হচ্ছে 7 প্রস্থের ইলিশ মাছ, 7 রকমের 7 খানা, সপ্তরতি। 1 প্রস্থ তো হয়েই গেছে, ইলিশ মাছ ভাজা তো পেয়েই গেছি গোড়া। আর 6 প্রস্থ বলুন তাহলে? 6 নয়, আরো 7 রকমের বাকি আছে এখনো। যথা যথা ইলিশ মাছের ঝোল, ইলিশ মাছের ঝাল, ইলিশ মাছের কালিয়া, ইলিশ ভাতে, সর্ষে ইলিশ, দই ইলিশ, ইলিশ মাছের রোস্ট, এই 7 এবং পুনশ্চ। পুনশ্চ? আমি হাঁ হয়ে গেছিলাম। পুনশ্চ আবার? দেখতেই পাবেন, এগুলো খেয়ে শেষ করুন তো আগে। শেষ না হতেই তিনি হাঁকলেন ফের। এবার আনুন আপনাদের সেই লটর পটর। এবার আমরা লটর পটর খাবো দুজনা। লটিপটি খেয়ে ঢেকুর তুলে হর্ষবর্ধন বললেন, এবার সেই আপনাদের শেষ বেশ, ইলিশ মাছের অম্বল। এরপর আবার অম্বল? যা খাওয়া হয়েছে এতেই অম্বল হবে এমনিতেই। না, হয়ে যায় না, এরপরও আবার অম্বল আরও। ইলিশ মাছের অম্বল, সেটা মাছের মধ্যে ধর্তব্য নয়, ইলিশ মাছের মাথা আর কাঁটা ফাটা দিয়ে। কিন্তু খেতে যা খাসা! ইলিশ মাছের একেবারে 9-6 বলুন না, কিন্তু আপনার না অগ্নিমান্দ, কিছুই নাকি হজম হয় না আপনার। বলছিল যে আপনার ভাই। হয়ই না তো, বার্লিটুকুও সহ্য হয় না মানে। মিথ্যে নয় মশাই। তাহলে এসব এত সব হতভাগা কোবরেজটার জন্য এমন এক বিদঘুটে দাবাই দিয়েছে আমায় বলে পকেট থেকে একটা কৌটো তিনি বার করলেন। এই ওষুধের জন্যই তো। তার মানে?
আমি তো আরও অবাক। কবরেজি ওষুধ খাবার বিধি ব্যবস্থা জানেন কিছু? সব ওষুধের সঙ্গে একটা করে লেজুর থাকে, তার নাম অনুপান। সেটা ওষুধের সঙ্গে খেতে হয়, নাহলে তেমন নাকি ফল হয় না। এরও একটা অনুপান গোছের ছিল। তা তো থাকবেই, আমি কিছু না জেনেও অনুমান করে নিই। সেই অনুপানটা আরও বিদঘুটে। কিসব শেকড় বাকড় রোজ বাজার থেকে কিনে আনো, তারপর 4 সের জলে 4 ঘন্টা ধরে সেদ্ধ করে 4 ছটাক থাকতে নামাও, তারপরে 4 ঘন্টা ধরে ঠান্ডা করে ওষুধের সঙ্গে গেলো। শেকড় বাকড়ের নাম শুনেই মনে হয়েছিল সে খেলে আর বলতে হবে না, খাবার দাবার সব গুলিয়ে উঠে এই গুলির সঙ্গে বিলকুল বেরিয়ে আসবে তক্ষুনি। তাই আমি ভাবলাম পানীয়ের বদলে খাদ্যই যাই না কেন, অনুপানের বদলে অনুখাদ্যে। এই কি আপনার অনুখাদ্য? এই খাদ্যকে কি অনুপরিমাণ বলা চলে? বরং আণবিক বোমার মতোই দানবিক ভোজের ভোজ বলতে হয়। বলতে আমি বাধ্য হই। করব কি মশাই, মোক্ষম দাওয়াই যে। না যদি কিছু খাই তো সঙ্গে সঙ্গে মোক্ষ লাভ, সাক্ষাৎ মৃত্যু তখনই। এমন ওষুধ? অবাক হয়ে শুনতে হয় আমায়। তবে আর বলছি কি, কবরেজি ওষুধ কথা কয়, কথায় বলে নাকি এইগুলি গুলিও কম। কথক নয় মশাই, খাবার সঙ্গে সঙ্গে সব হজম, আবার সেই চোঁচো খিদে, আবার কোষের সাঁটান, আবার খান গুলি, আবার এক গুলিতে সব সাবার, আবার খিদে, আবার খাবার, আবার গুলি, আবার। থামুন থামুন, আমার সব গুলিয়ে যাচ্ছে কেমন, মাথা ভোঁ করছে। ইলিশ মাছের পাথারে সাঁতার কাটতে কাটতে বলি মাথা গুলিয়ে যায়। দুবেলায় পুরো 100 টাকার খেতে হয় আমার। এই 1 টাকার গুলির জন্য মশাই, যদি এত এত না খাই তাহলে আমার পেটের নাড়ি ভুড়ি সব হজম হয়ে মারা পড়বো নির্ঘাত। এই গুলিতেই আমার খতম। কিন্তু গোবরা বলছিল আপনার কি হজম হয় না? হয়ই না তো, সাবুদানাটি পর্যন্ত হজম হয় না বলেছে ঠিকই, কিন্তু কি করব, এত সব না খেয়েও আমার উপায় নেই কো। যা অব্যর্থ আমার কবিরাজ, এই যে হজমগুলি দিয়েছেন আমাকে, আপনিও খান না একটা। বলে আমায় একটা গুলি দিয়ে নিজেও তিনি একখানা গিললেন। এ খেলে নাড়ি ভুড়ি পর্যন্ত হজম হয়ে যায়। এই গুলি রোজ 3টে করে খেতে হবে আমার, এই ব্যবস্থা। পাছে নিজের নাড়ি ভুড়ি অবধি হজম করে না বসি, সেই ভয়ে বাধ্য হয়েই এত এত খেতে হচ্ছে আমায়। কি করব? এতক্ষণ আপনারা শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা হর্ষবর্ধনের হজম হয় না। আমাদের পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর একটা লাইক তো অবশ্যই করবেন। এরকম আরও মজার মজার গল্প পেতে হলে জুড়ে থাকুন সাহিত্যমের সঙ্গে। শীঘ্রই দেখা হচ্ছে একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ টাটা, বাই বাই, টেক কেয়ার।